यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं। মাননীয় নাগরিক বন্ধু, ভারতীয় স্বদেশী বাঁচাও চ্যানেল থেকে আপনাদের স্বাগতম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, নতুন মুখ্যমন্ত্রী অনেক কিছু আইন পাস করেছে, আপনারা আশা করি জানেন, শুনেছেন। তো আগে আমাদের রিপাবলিক বাংলা যে কি ময়ূর নাকি ময়ূর, তো তার মুখ থেকে কিছু শোনাই, তারপর বাকিটা আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। তো ভিডিওটা আশা করি খুব রোমাঞ্চকর হবে আপনাদের। ইউটিউবে ভারতীয় স্বদেশী বাঁচাও বাংলায় লিখে সার্চ করলে ভিডিওটা পুরোটা দেখতে পারবেন। তো চলুন আগে তার মুখে শোনা যাক রিপাবলিক বাংলা ময়ূর। আইন সবার জন্য এক হতে হবে। আমি আমার পাড়ায় ভয়ে ভয়ে হেলমেট ভুলে গেছি বলে ভয়ে ভয়ে বাইক নিয়ে যাব, আর পার্ক সার্কাস বা গড়িয়ায়, খিদিরপুরে বিভিন্ন জায়গায় হেলমেট পরে কেউ যাবে না, ऐसा नहीं चलेगा। হেলমেট নিয়ে সার্জেন্টদের কড়া বার্তা কমিশনারদের, এবং কমিশনারদের স্পষ্ট নির্দেশিকা স্বরাষ্ট্র সচিবের। হেলমেট নিয়ে প্রত্যেককে বলা হয়েছে হেলমেট পরে বাইক চালাতে হবে, বিনা হেলমেটে বাংলায় বা কলকাতা শহরে ঘুরলে ফাইন করতেই হবে, ধর্ম বর্ণ দল নির্বিশেষে। এবং এটা আমি অনুরোধ করছি বিজেপির রাষ্ট্রবাদী যারা রয়েছেন, তারাও যদি মনে করেন আমি বিজেপি বলে আমি হেলমেট না পরে পার্ক সার্কাস দিয়ে যাব, খিদিরপুর দিয়ে যাব, মেটিয়াপুরুষ দিয়ে যাব, এন্টালি দিয়ে যাব, বালিগঞ্জ। ময়ূরবাবু, আপনি হয়তো জানেন না, বিজেপি বলে না, যে পার্টি ক্ষমতা থাকবে সেই পার্টির দলে ঢুকলেই সমস্ত ক্ষমা মাপ। এর আগে আপনি বলছেন যে আইন সবার জন্য সমান হওয়া উচিত। আইন কোথায় সবার জন্য সমান হয়ে রয়েছে, তাই না? তো যাই হোক, আগে ট্রাফিক সিগন্যালের নিয়মগুলো বলি, তারপর আইন কতটা সবার জন্য সমান হওয়া উচিত। বলেছেন ভালো কথাটা, কিন্তু কতটা সমান হয় দেখবো কোনো। আর আপনারা তো দালালি ছাড়া আর কিছু জানেন না, সে তো আমি ভালো করে জানি। তাহলে আপনাদের শোনানো যাক। হেলমেট যদি না পরে তার জন্য 1000 টাকা ফাইন, বুঝতে পারছেন? তো আমি কি পরব সেটা অন্য একজন ঠিক করে দেবে। মানে আমার মাথা যদি, তার মানে কি, আমার মাথা যাতে না ফেটে যায়। মানে মাথা ফেটে গেলে আমার ভিটেমাটি বেঁচে চিকিৎসা করাতে হবে, আর মাথা ফাটার আগে তার চিন্তা। এই যে করোনা তো পুরো ফ্রড, আপনারা ভালো করেই আশা করি জানেন। মানে সরকার চিকিৎসা হলে আমার ভিটেমাটি বেঁচে চিকিৎসা করাতে হবে, আর এদিকে সরকার করোনায় মরতে দেবে না। মানে হেলমেট না পরে গেলে মাথায় যদি চোট হয়ে যায়, আর হেলমেট মাথা ফেটে গেলে তখন ভিটেমাটি বেঁচে আমার চিকিৎসা করাতে হবে। মানে মাথা ফাটার আগে তার চিন্তা, মাথা ফেটে যাওয়ার পর চিন্তা আমার। আর সিট বেল্ট না লাগালে 1000 টাকা ফাইন। তো সিট বেল্ট আপনাদের ডিউটি হলো বোঝানো। আপনি জবরদস্তি করাটা, এটা তো গোলামি, এটা তো আইন নয়। আপনি নাম দিয়ে রেখেছেন আইন, এটা লিগাল, ওটা আনলিগাল। মানে ওটা নিয়ম আপনি করে রেখেছেন, এটা লিগাল, এটা আনলিগাল, আর সেটা আমরা সবাই মেনে বসে রয়েছি। তো যাই হোক, আপনার বোঝানো উচিত যে সিট বেল্ট লাগান বা হেলমেট পরুন, হেলমেট ছাড়া যাবেন না, এটা বোঝানোর কাজ। কিন্তু আপনি জবরদস্তি করতে পারেন না, এটা আইন বলে কোনদিন বলবেন আপনার উলঙ্গ কাপড় খোলো, তা সেদিন ওটাও আইন হয়ে যাবে, তখন কি আমার আবার কাপড়ও খুলতে হবে? মানে আমি কি পরবো সেটা আমাকে ঠিক করে দেবে সরকার, নেতা, তাই তো? ঠিক আছে, সিগন্যাল ফেল করলে 1000 টাকা ফাইন। যাই হোক, এগুলো তাও ঠিক আছে, কিন্তু এটা তো আসল দেশের সমস্যা না, এ তো সামান্য জিনিস। আসল যে বড় বড় সমস্যা, রেপ হচ্ছে, লুট হচ্ছে, বিনা দোষে লাখো লোক জেল খাটছে, সেই দিকে না ফোকাস দিয়ে আগে গাড়ির দিকে পড়েছে। মানে রেপিস্ট এদিকে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে সরকার আমাদের মানে পুলিশ কাদের ধরে বেড়াচ্ছে, যার মাথায় হেলমেট নেই তাদের ফেলে দিয়ে। তো যাই হোক, এবার তারপরে ড্রাইভিং করার সময় মোবাইল ব্যবহার করলে তার 5000 টাকা ফাইন। তো ড্রাইভিং করার সময় মোবাইল ইউজ করলে 5000 টাকা ফাইন, ঠিক আছে। এটা অনলাইন করে দিই, মানুষকে ডিস্টার্ব করার তো কোনো মানে হয় না। রাস্তায় ধরে হ্যারাসমেন্ট করা, পুলিশ পয়সা খাওয়া, পয়সা খাওয়া, এগুলোর তো কোনো মানে হয় না। আপনি অনলাইন করে দিন যে ড্রাইভিং লাইসেন্স না থাকলে 5000 টাকা ফাইন, অনলাইনে কেস দিয়ে দেবেন, হয়ে যাবেন। তাহলে মানুষের তো আর বিরক্ত হতে হবে না, সময় বরবাদ হবে না, মানুষকে হ্যারাসমেন্ট হতে হবে না। ড্রাইভিং লাইসেন্স না থাকলে তার 5000 টাকা ফাইন। আর গাড়ি তো আমি চালাবো, তো আমার লাইসেন্সটা কি গাড়ি চালাবে? মানে ইংরেজদের আমলে বানানো সেই আইন, মানে আজও চলছে, বুঝতে পারছেন?
মানে ড্রাইভিং লাইসেন্স আছে, যার লাইসেন্স আছে তার হাতে যদি অ্যাক্সিডেন্ট হয় তা তার জন্য কি ক্ষমা কিছু কম আছে? না যার লাইসেন্স আছে তার হাতে অ্যাক্সিডেন্টই হবে না, যার লাইসেন্স আছে নেই তার হাতে অ্যাক্সিডেন্ট হবে? মানে আমি কি পারবো সেটা হচ্ছে একটা কাগজের টুকরো ঠিক করে দেবে। এই কালো ইংরেজরা নিয়ম তৈরি করছে, যেটা সাদা ইংরেজ করে দিয়ে গেছে, সেটাকে আরো মজবুত বানাচ্ছে। 6 নম্বর, ড্রিঙ্ক করে ড্রাইভিং করলে আপনার হচ্ছে গিয়ে 5,000 10,000 টাকা ফাইন, 10,000 টাকা ফাইন। আরে বাবা, ড্রিঙ্ক করে গাড়ি চালালে ড্রিঙ্ক করে যদি মানুষের বিপদ হওয়ার ভয় থাকে, মদ খেয়ে যদি মানুষের বিপদ হওয়ার ভয় থাকে, তো মদটাই বন্ধ করে দিক না। এই তো শুনলাম মদ বন্ধ করে দেবে। আচ্ছা দেখাই যাক কতটা মানে এর আগে অমিত শাহ কি বলেছিল যে আনলিগাল গরু কাটা বন্ধ, মানে লিগাল যেখানে সেখানে কি গরু কাটা হয় না? এর আগে আমি ভিডিও দেখি, যখন দেখাবো না অনেক টাইম চলে যাবে, কেউ দেখতে চাইলে কমেন্ট করবেন। তো ড্রাইভিং করে এই ড্রিঙ্ক করে গাড়ি চালালে হচ্ছে গিয়ে তার 10,000 টাকা ফাইন। তার ড্রিঙ্ক করে গাড়ি চালালে যদি বিপদ হওয়ার ভয় থাকে তো মদটা বন্ধ করে দিলেই হয়ে যায়, ঝামেলা চুকে যায়। যে মদের জন্য আজকের লাখো লোক, লাখো পরিবার বরবাদ হয়ে গেছে। কেউ কারোর ছেলের জন্য পাগল হয়ে রয়েছে মদখোর, কেউ কারোর স্বামীর জন্য পাগল হয়ে রয়েছে মদখোর, কেউ কারোর ভাইয়ের জন্য পাগল হয়ে রয়েছে মদখোর। মানে সারা দেশে পুরো সত্যানাশ হয়ে রয়েছে, পুরো বরবাদ হয়ে রয়েছে এই মদের জন্য। তা সেই মদটা বন্ধ করে দিলে হয়ে যায়। ওপেন আপনি রাস্তার পাশে মদ খাবেন, আপনাকে পুলিশে তুলে নিয়ে যাবে। তার কারণ হচ্ছে, আর রাস্তার ওপেন রোডে কাউন্টার খোলা রয়েছে, মানে এটা হচ্ছে আইন, মানে এটা হচ্ছে লিগাল, এটা আনলিগাল। মানে ওনারা নিয়ম মানিয়ে রেখে দিয়েছে যে এটা লাইসেন্স করা, এটা লিগাল, আর এটা আনলিগাল। আর সেটা আমরা মেনে নিয়েছি, মানে ওনাদের নিয়মে এটা লিগাল, এটা আনলিগাল। আরে ভাই, মদ খেয়ে তো প্রত্যেক দিন মদ খেয়ে যে অ্যাক্সিডেন্ট করে মানুষ, ফুটপাথ দিয়ে গাড়ি চালিয়ে দেয়, কেউ কারো ঘর ভেঙে দেয়, কেউ কারো চাপা দিয়ে দেয় মদ খাওয়ার পর গাড়ি চালিয়ে। এত লোক, মানে পার ডে যদি 10,000 লোক মারে, মানে 10,000 লোকের পরিবার বরবাদ হয়ে গেছে। মদ খাওয়ার পর যে অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভারও কখনো মারা যায়। তাহলে এত লাখো লোক যে মরে যাচ্ছে মদ খাওয়ার পর, তো মদের নেশা হওয়ার পরে হচ্ছে তো যেখানে আনলিগাল দোকান আছে সেই মদ খেলেও নেশা হয়, যেটা লিগাল আছে মানে আপনাদের নিয়মে যেটা লিগাল, আপনারা যে লাইসেন্স প্রাপ্ত করে রেখেছেন ওটা লিগাল আর আনলিগাল আপনারা নিয়ম তৈরি করে দিয়েছেন। তো নেশা ওটাতে হয়, এটাতেও হয়, তাহলে বন্ধ করে দেওয়া উচিত কি না? বলে এটা লিগাল, এটা আনলিগাল। তো 6 নম্বর হলো। 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর, ওভার স্পিড গাড়ি চালালে হচ্ছে কি আপনার 1,000 টাকা ফাইন। এগুলো অনলাইন করে দিক, মানুষকে ডিস্টার্ব করার কি দরকার ভাই? যখন তখন ধরে পয়সা দে, কোনো মানে হয় এগুলো? এই দেখা সেই দেখা। তারপর আছে 8 নম্বর আছে ট্রাফিক, সরি মানে 3 জন গাড়িতে উঠলে আর কি 1,000 টাকা ফাইন। মানে 3 জন গাড়িতে উঠলে যে 1,000 টাকা ফাইন, মানে এইগুলো হচ্ছে আইন তৈরি করা হয়েছে। আইন হওয়া উচিত ছিল ইংরেজদের নামে, না একটা রোড থাকবে, না একটা ভবন থাকবে, না একটা গার্ডেন থাকবে, সেইগুলো নিয়ে চর্চা নেই। এত রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বিনা দোষে জেল খাটছে মানুষ, সেগুলো নিয়ে চর্চা নেই। চর্চা কোথায়? যার মাথায় হেলমেট নেই তাকে আগে ধরতে হবে, যার গাড়ির কাগজ নেই। এটা কোনো ক্রাইম? ক্রাইম কোনটা? মার্ডার করা, খুন করা, ছিনতাই করা, লুট করা, রেপ করা, এইগুলো তো ক্রাইম, তাই না? তো সেইগুলো না করে করছে কি যে গাড়ি চালানোর জন্য এই নিয়ম বের করে দিয়েছে। আমি এর আগেই বলেছিলাম যে দেশের মালিক যতদিন না জাগবে ততদিন কিছুই হবে না, যেই সরকারই আসুক। 2014 থেকে আজকের 2026, তার ভেতরে 90খানা স্কুল বন্ধ হয়ে গেছে, আর 90,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আর 60,000 মদের কাউন্টার খোলা হয়েছে। একথা আমি বলছি না, চলুন কে বলছে শোনাচ্ছি আপনাদের। पर मैं आपको याद दिला दूं मोदी जी, आपके आने के बाद 90,000 स्कूल बंद हुए, 90,000 स्कूल, लेकिन आपके आने के बाद 60,000 शराब के ठेके खुले हैं। मोदी जी देश को बताइएगा सर। তো বন্ধুরা শুনলেন তো কে বলছে। আর হওয়া উচিত ছিল যত গ্রামে রাস্তা নেই, রাস্তা, হসপিটাল, স্কুল, বিদ্যুৎ, এইগুলো হওয়া উচিত ছিল। হয়েছে কি, স্কুল উল্টে বন্ধ হয়ে গেছে 90,000, উল্টে 60,000 মদের কাউন্টার খুলে গেছে। তাই যেই নেতা আসুক এদেশের পরিবর্তন করতে পারবে না। ভারতবর্ষের ইতিহাসে প্রথম হয়েছে যে ঘুষ নিয়ে ধরা পড়ে আবার মুখ্যমন্ত্রী হয়েছে। চলুন সেটাও একটু দেখাই আপনাদের। আর মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয় নিয়ে টুইটও করেছিল যে টাকা ঘুষ নিয়ে ঢোকাচ্ছে। তো চলুন সেটাও শোনাবো আপনাদের। 5 lakh rupees. 5 lakh rupees.
তো কি বললো 5 লাখ रुपीस। তো এবার আমার মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনুন কি বলছে। के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा, लाओ लाओ। और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत। তো বন্ধুরা এক কথা কিন্তু আমি বলিনি, কিন্তু বলতে পারবে না, কিন্তু আমার নামে দোষ দেবে না। बात तो सही है। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। প্রধানমন্ত্রী নিজেই বলেছে, শুনলেন তো আপনারা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর আমাদের গৃহমন্ত্রী কি বলেছে, 3,000 টাকা করে দেওয়া হবে। আগে ওনার মুখ থেকে শোনাই, তারপর বাকিটা বলছি, চলুন। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। তো 3,000 টাকা করে দেওয়ার কথা বলেছে। তো 3,000 টাকা করে দেবে। টাকা মানে হচ্ছে কি সোনা, টাকা মানে হচ্ছে কি কাগজের টুকরো নয়। এ তো আমাদেরকে গাধা বানানো। কোম্পানিকে বলবে, কোনো কোম্পানি বলবে আমার এই আইন পাস করে দাও, ওর নাম্বার পাঠিয়ে দেবে, 3,000 টাকা করে ঢোকাবে, ব্যাস। ওই টাকায় ওই নাম্বার নিয়ে আপনি আপনাদের ভাই বন্ধুদেরই বাঁচ দেবেন, তাই না? আসল ধন নিয়ে নেবেন। এর নাম্বার কখনো পয়সা হয় না, এ তো পুরো ফ্রড। আর আমার কাছে সব লিগাল প্রমাণপত্র আছে। 1882 সালে পেপার কারেন্সি অ্যাক্ট নিয়ে এসছে যে টাকা মানে হচ্ছে সোনার। তখন নিয়ম ছিল যে নোট জমা দিয়ে পয়সা নিয়ে আসার, মানে সোনা নিয়ে আসার, ঠিক আছে? আর এই যে 3,000 টাকা করে দেবে বলছে, যাই হোক, এতে আপনাদের লোকসান কী হবে আপনারা বুঝে নিন। লোকসান এটাই হবে, এই যে মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছে, তেল কম কেনো, সোনা কম কেনো, তারপরে ঘুরতে কম যাও, গ্যাস কম জ্বালাও, পেট্রোল কম জ্বালাও। কেন বলছে এগুলো? কেন বলছে? এবার জিনিসের দাম বাড়বে। 2014 যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছিল, তখন 50 টাকার মতো তেলের লিটার ছিল পেট্রোলের, এখন 100 টাকার উপরে। গ্যাসের দাম ছিল 500 টাকার মতো, এখন হয়ে গেছে 1,000 টাকারও উপরে, প্রায় অনেক জায়গায় 1,000 টাকারও উপরে। বুঝতে পারছেন? ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোন ছিল 55 লাখ কোটি টাকা, এখন হচ্ছে 300 লাখ কোটি টাকা। সমস্ত জিনিসের দাম আপনারা তো বুঝেন, ভাবছেন 3,000 টাকা করে পাবো, কি মজা কি মজা। আরে পারলে বলুন যে 3,000 টাকা আমাদের দিতে হবে না, গ্যাসের দাম কমান, তেলের দাম কমান, জিনিসের দাম কমান, সেটা নিয়ে বলুন। চুষে নেবে পয়সা। এই যে 3,000 টাকা করে, এই টাকাটা আসবে কোথা থেকে? এত 10 কোটি মতো লোক আছে ওয়েস্ট বেঙ্গলে। কোথা থেকে 10 কোটি লোক? মানে যদি পার ডে যদি মাসে 1 টাকা করে হয়, তো 10 কোটি লোকে মানে 10 কোটি টাকা। বুঝতে পারছেন? তো 3,000 টাকা করে, তো বহুত হাজার কোটি টাকা হবে। এর আগে 2016-তে যখন নোটবন্দি হয়, তো মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিলেন যে 500,000 টাকার নোট আর লিগাল টেন্ডার থাকবে না। মানে এটা একটা টেন্ডার, এটা প্রতিশ্রুতি। যেটা নোটটাকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রতিশ্রুতি, এটা হচ্ছে গিয়ে দলিলপত্র, এটা হচ্ছে প্রমাণপত্র, এটা হুন্ডি চুক্তির পত্র, এটা প্রমিসলি নোট। এটা পয়সা না, পয়সা মানে হচ্ছে সোনা। আর এখন হয়ে গেছে নাম্বার, মানে নাম্বারকে আমরা পয়সা মানতে শুরু করে দিয়েছি। তো নোটটা হচ্ছে গিয়ে কাগজের মুদ্রা, মানে হচ্ছে গিয়ে পেপার কারেন্সি, ব্যাংক নোট। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, চলুন মাননীয় প্রধানমন্ত্রীর মুখেই শোনাই আপনাদের। मध्य रात्रि यानी 8 नवंबर 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी 500 रुपए और 1,000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। তো বন্ধুরা শুনলেন তো মাননীয় প্রধানমন্ত্রী কি বললো? রাত 12টার পর 2016 8 नवंबर लीगल टेंडर नहीं रहेंगे। माने ये टेंडर है, पैसा नहीं है। ये नंबर आपके खाते में भेजेगा और इसके बदले आपकी हर चीज़ की कीमत बढ़ जाएगी। মানে আপনার সমস্ত জিনিসের দাম বাড়বে, আপনি দেখতে থাকুন। ওই জন্য এর আগে ডক্টর দেবেন্দ্র বালহারা বলেছিল কি
যে আমাদের সোনার দিকে এবার নজর আছে। আরবিআইয়ের কাছে 800 টন সোনা আছে, মানুষের কাছে 25,000 টন সোনা আছে, মন্দিরে 25,000 টন সোনা আছে, মানে প্রায় 50,000 টন আরবিআই ছাড়াই রয়েছে। আর সেই সোনার দিকে সবার নজর, যেরকম শ্রীলঙ্কা হয়েছে, উত্তর আফ্রিকা হয়েছে, সাউথ কোরিয়া হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছে, বুঝতে পারছেন, শ্রীলঙ্কায় হয়েছে। তো এই পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না যে কত বড় ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। বিহারের থেকে মেসেজ নেবেন, বিহারে কি ভোটের আগে কি হয়েছিল আর ভোটের পরে কি হয়েছে, এর আগে অনেক ভিডিও করে দেখিয়েছি আপনাদের। আশা করি আর বেশি জানতে চাইলে কমেন্ট করবেন। লাস্টে আপনাদেরকে বেশি কথা বলবো না, একটা ট্রেলার দেখাবো পুরনো একটা রাজেশ খান্নার সিনেমা, ঠিক আছে? তো এই কথা আমি বহুবার বলেছি, সিনেমাটার মধ্যে অনেকটা মানে অনেক পুরো বাস্তবিকদের সঙ্গে অনেক মিল আছে। তো সেই রাজেশ খান্নার সিনেমার ট্রেলারটা আপনাদের দেখাবো, রাজেশ খান্না আর শত্রুঘ্ন সিনহা। চলুন। तुम बेईमान हो, तुम रिश्वतखोर हो, तुम्हें मुख्यमंत्री की कुर्सी पर बैठने का कोई हक नहीं है। तू जनता का रक्षक नहीं भक्षक है, बेईमानी और जुल्म का राक्षस है। सारा कुर्सी छोड़। अरे हमसे पहले भी जो इस कुर्सी पर बैठे थे वो क्या राजा हरिश्चंद्र थे? हम ये कुर्सी नहीं छोड़ेंगे। अगर तूने शराफत से कुर्सी नहीं छोड़ी मुख्यमंत्री, तो हम सब तुझे उठाकर नीचे फेंक देंगे। इतना चिल्लाने की क्या जरूरत है? हाँ, अरे हम क्या भारत राजनीति के पहले बेईमान हैं? तुमने बेईमानी की हदें तोड़ दी, लोगों का खून चूसा, रिश्वतें खाई। तुम समाजवाद और देश के नाम पर एक कलंक हो। हमारे देश में तो अवसरवाद है, जात पातवाद है, कुर्सीवाद। अरे समाजवाद तो तब आएगा जब आप अपने वोट की ताकत महसूस करेंगे। ये जो वोट है ना, ये कागज का टुकड़ा नहीं है कि डब्बे में डाला और चल दिए। ये वोट तो भरोसेमंद और ईमानदार को देना चाहिए। मगर आप लोग क्या करते? बेचते हैं अपना वोट, वोट का ब्लैक मार्केट करते हैं। जिसने ज्यादा पैसे दिए उसे दे दिया। वोट तो ऐसे बांटते हो जैसे वोट सड़क पर मिलता है। कभी किसी दोस्त को दे दिया, कभी अपनी जात वाले को दे दिया और कभी बेच दिया। अरे हम तो कहते हैं जो वोट बेचता है वो भी बेईमान है, जो वोट खरीदता है वो भी बेईमान है। तो फिर किस मुंह से हमें बेईमान कहते हो? हाँ, अरे अगर बेईमान लोग सरकार बनाएंगे तो सरकार तो बेईमान बनेगी ही। तो फिर चिल्लाते काहे को कि डाउन डाउन मुर्दाबाद? जिस दिन तुम वोट खरीदने वाले को अपनी चौखट से धक्का मारकर बाहर निकाल दोगे, उस दिन ये सब कुछ ठीक हो जाएगा। अब देखो हमारे इन उप मुख्यमंत्रियों को, इन बेईमानों को किसने भेजा? ये आप ही के लोगों के भेजे हुए है ना। अब ये बेईमानी नहीं करेंगे तो क्या करें? তো বন্ধুরা শুনলেন তো যে নেতা কারা পছন্দ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদেরই ভুলের জন্য সব হচ্ছে। আমাদের মানে আপনার যে ভোট, এটা যে কতটা মূল্যবান। আপনি যখন একজনকে ভোট দিচ্ছেন তার মানে আপনাকে লুটার জন্য লাইসেন্স দিচ্ছেন তাকে। আর এই ভোট সিস্টেম ইংরেজ এখানে চালু করেছে। আপনি বলবেন তার আগে তো ইংরেজ চলে গেছিলো, ভোট হতো না। ইংরেজ চলে যাওয়ার পর ভোট হয়েছে কেন? ওরা ওখান থেকে আজও আমাদেরকে কন্ট্রোল করছে। এই যে নোট, আরবিআই যে নোট ছাপাচ্ছে, কে ছাপাচ্ছে? আরবিআই সিস্টেমটা এরকম তৈরি করেছে যে নোট ছাপবে ওরা, ছাপানোর পর ওদের হয়ে যারা কাজ করবে তাদেরকে নোট ধরিয়ে দেবে। আর তাদের কাছ থেকে মানে ওই নোট ধরিয়ে দেবে, তারা নিয়ে ওদেরই ভাই বন্ধুর কাছ থেকে আনাজ নিয়ে নেবে, কারিগরি করিয়ে নেবে। আপনারা ভাবুন, একটা যদি বিল্ডিং হয়, ফ্ল্যাট হয়, 4 তলা হোক, 10 তলা হোক, 20 তলা হোক, একটা বিল্ডিং যে হয়, সেই বিল্ডিংটা বানায় কারা? সাধারণ মানুষ তো খেটে বানায়। কেউ ভ্যানে করে মাল নিয়ে যায়, কেউ গাড়ি করে মাল নিয়ে যায়, কেউ ওখানে রড বাঁধে, কেউ বোরিং করে, কেউ ওয়েল্ডিং করে, কেউ গাঁথনি করে, কেউ ঢালাই করে, তারপরে কেউ গ্রিল লাগায়, কেউ অ্যালুমিনিয়াম লাগায়, কেউ রং করে, কেউ পুট্টি করে, কেউ প্যারিস করে। তো তার বদলে কি? আর ওই বিল্ডিংয়ে থাকে কারা? ওরা থাকে যারা তাদের হয়ে কাজ করে, তারা থাকে, আমরা থাকি না। মানে আমাদের যে মেহনত পুরো তাদের কাছে চলে যাচ্ছে। আর দিচ্ছে তার বদলে কি? ওই যে নাম্বার, না হলে কাগজের নোট দিয়ে আমাদের আছলা বাঁশ দিয়ে দিচ্ছে। বোঝাতে পারছি তো? মানে আমাদের যে মেহনত, যেটার বদলে আমাদের সোনা পাওয়া উচিত, আসল ধন পাওয়া উচিত, পাচ্ছি কি? কাগজের টুকরো, 9 নম্বর। মানে আমাদের মেহনত পুরো ওরা নিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুদের অনুরোধ করব, এই দেশকে বাঁচান, আপনারা চোখ খুলুন, নাহলে দেশ পুরো বরবাদ হয়ে যাবে। আপনি দেখতে পারবেন সচক্ষে, উপরে থেকে না নিচে থেকেই দেখতে পারবেন। যদি বেঁচে থাকেন নিচে দেখবেন, আর যদি মরে যান ওপর থেকেই দেখতে পারবেন যে কত বড় সর্বনাশ দেশের সাথে হচ্ছে। আর ওপরে যখন যাবেন তখন আমাদের বিপ্লবীরা থাকলে আপনারা লাত মেরে ওপর থেকে মুখে থুতু দেবে, লাত মেরে ওপর থেকে নিচে পাঠাবেন। বেরো সালা, তোদের জন্য 22-24 বছর বয়সে আমরা ফাঁসির দড়িতে ঝুলেছি। তোদের জন্য আমরা জীবন কুরবান করে দিয়ে এসেছি। আর তোরা এখানে কেউ রিলস খেলে, কেউ হরি হরি করিয়ে, কেউ মদ খেয়ে, কেউ গাঁজা খেয়ে, কেউ এইভাবে টাইম বরবাদ করে এখানে এসেছিস তোরা। এরকমই বলবে আমাদের বিপ্লবীরা। যদি ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, মানে যতীন্দ্রনাথ বোস যদি এরা থাকে। তো বন্ধুরা, আপনারা চোখ খুলুন, বিষয় কিছু বোঝার চেষ্টা, সমস্যা কী আছে বোঝার চেষ্টা করুন। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব, বন্দে মাতারম।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामय। भारत माता की जय।